দশম শ্রেণীর বাক্যের অর্থভিত্তিক রূপান্তরের এই পর্বে দেখো মূলত আলোচনা করছি নির্দেশক বাক্য থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর এবং প্রশ্নবাচক বাক্য থেকে আবার কি করে আমরা নির্দেশক বাক্যকে রূপান্তরিত করতে পারবো তার নিয়ম। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে প্রয়োজন মতো প্রশ্নবাচক পদের ব্যবহার করতে হবে। নির্দেশক বাক্য থেকে যখন আমরা প্রশ্নবাচক বাক্যে যাচ্ছি, নির্দেশক বাক্যে কোনো প্রশ্নবোধক পদ থাকে না এবং প্রশ্নবোধক বাক্যে যেহেতু কি, কেন, কখন, কাকে এই ধরনের প্রশ্নবোধক শব্দগুলো থাকে, পদ থাকে, সেগুলোকে আমাদের নির্দেশক বাক্যে প্রয়োজন বুঝে আনতে হবে। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে নির্দেশক বাক্যের যদি হ্যাঁবাচক হয়, মানে নির্দেশক বাক্যটা যদি ইতিবাচক থাকে, তাহলে প্রশ্নবোধক বাক্য করতে গিয়ে আমাদের নেতিবাচক করতে হবে সেই বাক্যটিকে। আর নির্দেশক বাক্যটি যদি নেতিবাচক থাকে তাহলে প্রশ্নবোধক বাক্যকে আমাদের ইতিবাচক করে রূপান্তরিত করতে হবে। তাহলে এই দুটো নিয়ম যখন আমরা নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে যাচ্ছি তখন মাথায় রাখবো। এবারে প্রশ্নবোধক বাক্য থেকে যখন নির্দেশক বাক্যকে রূপান্তরিত করব তখন এই দুটো নিয়মেরই আবার উল্টোটা ঘটবে। তাহলে আমরা নির্দেশক থেকে প্রশ্নবোধক করতে গেলে প্রশ্নবোধক পদ আনবো, আর প্রশ্নবোধক থেকে নির্দেশক বাক্যে যেতে গেলে এই প্রশ্নবোধক পদগুলো কিন্তু সেই বাক্যে লোপ পাবে, মানে এই প্রশ্নবোধক পদগুলোকে তখন আর বাক্যে রাখা যাবে না। আর নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে যেতে গেলে সেই বাক্য যদি হ্যাঁবাচক হয় তাহলে প্রশ্নবোধক বাক্যে আমাকে তাকে না করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্য যদি না থাকে তাকে নির্দেশক বাক্য করতে গেলে আমাদের সেই বাক্যকে হ্যাঁ করে প্রকাশ করতে হবে। আর প্রশ্নবোধক বাক্য যদি হ্যাঁবাচক থাকে তখন আমাদের নির্দেশক বাক্যে সেই বাক্যকে রূপান্তরিত করতে গেলে তাকে নাবাচক করে রূপান্তরিত করতে হবে। এরপর তৃতীয় নিয়মটা একটু আলাদা। তৃতীয় নিয়মের ক্ষেত্রে কি না, প্রশ্নবোধক বাক্যে যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় সেটা কি জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে নির্দেশক বাক্য থেকে যখন আমরা প্রশ্নবোধক বাক্যে যাচ্ছি তখন নির্দেশক বাক্যে থাকবে পূর্ণচ্ছেদ বা যেটাকে আমরা বলি দাঁড়ি, আর প্রশ্নবোধক বাক্যে বিরাম চিহ্ন হিসেবে ব্যবহার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। তোমরা নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যকে ঠিকঠাকভাবে প্রশ্নবোধক পদ আর হ্যাঁ থেকে না বা না থেকে হ্যাঁ করে রূপান্তরিত করলে কিন্তু শেষে এই বিরাম চিহ্নটা প্রয়োগ করতে ভুলে গেলে তখন কিন্তু সেখানে সেই বাক্য পরিবর্তনটা কারেক্ট হবে না। আবার প্রশ্নবোধক বাক্য থেকে যখন আমরা নির্দেশক বাক্যে যাব তখন প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে আমাদেরকে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হবে। দেখো এখানে এই নিয়মটারই আমি কথাটা লিখেছি যে বাক্যকে যখন আমরা প্রশ্নবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করব তখন ওপরের দুটি নিয়ম কি করতে হবে না, সম্পূর্ণরূপে আমাদের বিপরীত কাজ করতে হবে। এবং তৃতীয় নিয়মে নির্দেশক বাক্যের শেষে বিরাম চিহ্ন হিসেবে আমাদের দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হবে। দেখো কিছু উদাহরণের ক্ষেত্রে প্রয়োগ। এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, এটা নির্দেশক বাক্য রয়েছে, এটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। তাহলে এই বাক্যটা আছে দেখো হ্যাঁবাচক বা ইতিবাচক, তাহলে এটাকে যখন আমরা প্রশ্নবোধক বাক্য করছি কি করা হচ্ছে না, এখানে একটা প্রশ্নবোধক পদ এসেছে যে এ কি সত্যি হুবহু গল্পের মতো লাগছে না, তাহলে একটা নাবাচক শব্দ আমাদের আনতে হয়েছে, দিয়ে প্রশ্নবোধক বাক্যটাকে নেতিবাচক করা হয়েছে। যেহেতু নির্দেশক বাক্যটা ইতিবাচক ছিল, এটাকে বিপরীতে রূপান্তরিত করলে মানে নেতিবাচক করে যখন আমরা একটা প্রশ্নবোধক করব তখন কিন্তু এই বাক্যের মধ্যে যে অর্থটা ছিল হুবহু সেই অর্থটাই রয়েছে, শুধু এটাকে প্রশ্নবোধক করে উপস্থাপন করা হচ্ছে, অর্থ কিন্তু কোথাও পরিবর্তিত হবে না। এরপরে দ্বিতীয় উদাহরণে দেখো তোরা সব জয়ধ্বনি কর, এটাকে যখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করছি তোরা সব কি জয়ধ্বনি করবি না, এটা কিন্তু এখানেও হ্যাঁবাচক ছিল, এটাকে নাবাচক করে প্রশ্নবোধক করা হয়েছে এবং একটি প্রশ্নবোধক পদ আনা হয়েছে এবং শেষে বিরাম চিহ্ন হিসেবে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই, এটিকে যখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করা হবে, এরা কি আর আপনার চোর ধরে দেবার জন্য আছে। একই নিয়ম, প্রশ্নবোধক শব্দ, বিরাম চিহ্নের প্রয়োগ, এবং এটা ছিল নেতিবাচক,
এখানে নির্দেশক বাক্যটা ছিল নেতিবাচক। দেখো এইখানে প্রশ্নবোধক বাক্যটা কিন্তু নেতিবাচক নয়, এটা ইতিবাচক। ফলে কি হয়েছে, যে বাক্যটা তোমাদের দেওয়া ছিল সেই বাক্যের অর্থটা একইভাবে এই প্রশ্নবোধক বাক্যে বা যে বাক্যে রূপান্তরিত করা হচ্ছে তার অর্থটা বজায় থাকছে। এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এর পরের উদাহরণে দেখো, বলা কি সহজ রামদাস? বলা সহজ নয় রামদাস। একইভাবে এটাতে কি করা হয়েছে না, এটাকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। এটা প্রশ্নবোধক বাক্য ছিল, তাহলে প্রশ্নবোধক থেকে যখন আমরা নির্দেশক বাক্যে যাব তখন প্রশ্নবোধক শব্দটা নির্দেশক বাক্যে আর থাকবে না। বিরাম চিহ্নের মধ্যে প্রশ্নবোধক সব চিহ্ন উঠে যাবে এবং পূর্ণচ্ছেদ বা দাঁড়িয়ে আসবে। এবং প্রশ্নবোধক বাক্যটা যদি ইতিবাচক থাকে তাহলে নির্দেশক বাক্যে আমাদের একটা নেতিবাচক করতে হবে। সেটাই করা হয়েছে এখানে। যেহেতু বলা কি সহজ রামদাস এটি ইতিবাচক ছিল, নির্দেশক বাক্যে রূপান্তরিত করতে গিয়ে এটিকে নাবাচক করা হয়েছে, বলা সহজ নয় রামদাস। এরপরে শেষ উদাহরণটা দেখো, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? এটাকে নির্দেশক বাক্য করতে হবে। তোমাদের বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা পদ্ধতি, যখন আমরা প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে যাচ্ছি, মানে যখন প্রশ্নটা পরিহার করে দিচ্ছি। কিভাবে চেঞ্জ করছি না, এই নিয়মে বলেছিলাম যে প্রশ্নবোধক বাক্য না থাকলে নির্দেশক বাক্যটা হ্যাঁবাচকে হবে, আর প্রশ্নবোধক বাক্য হ্যাঁবাচকে থাকলে নির্দেশক বাক্যটা হ্যাঁবাচকে হবে। এখানে কিন্তু সেই নিয়ম যাচ্ছে না। এখানে কি করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, এই পোর্শনটা এনে আমাদের বাক্যের প্রশ্নটা পরিহার করা হচ্ছে বা এই প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করা হচ্ছে। তাই এইভাবে নিয়মগুলোকে মাথায় রেখে আমরা যত বাক্যের মধ্যে প্রয়োগ উদাহরণে দেখব তত কিন্তু আমাদের সেখানে বাক্য পরিবর্তন বা বাক্যের রূপান্তর, অর্থভিত্তিক রূপান্তরটা আমরা সহজভাবে শিখতে পারব।